হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর লেসন 1 মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটি, অর্থাৎ প্রথম যে গল্প আছে সেটি আজকে আমরা আলোচনা করব। তো গল্পটি আলোচনা করার আগে লেখক এবং পাঠ্যাংশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ লেখক এবং পাঠ্যবস্তু। মনোজ দাস 1934, যার জন্ম হয়েছিল 1934 সালে এবং মৃত্যু হয়েছিল 2021। এই বইটা যেহেতু তোমাদের আগের প্রিন্ট, তাই ওনার মৃত্যুর ডেটটা লেখা নেই, তাই আমি এখানে বলে দিলাম যে 2021 সালে তার মৃত্যু। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইট ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ। হলেন একজন পুরস্কার বিজয়ী দ্বিভাষিক ভারতীয় লেখক যিনি উড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখেন। বাইলিঙ্গুয়াল শব্দের অর্থ হলো দ্বিভাষিক, দুটি ভাষায় তিনি লিখতেন, তাই বাইলিঙ্গুয়াল বলা হয়। হি হ্যাজ রিটেন মেনি নোবেলস, তিনি লেখেন অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং প্রবন্ধ অন হিস্ট্রি অ্যান্ড কালচার। ইতিহাস এবং আর্টিকেলস শব্দের অর্থ হলো প্রবন্ধ। এইটুকুই হলো আমাদের লেখক সম্পর্কে লেখা। তারপরে দেখো টেক্সট সম্পর্কে, অর্থাৎ পাঠ্যবস্তু বা পাঠ্য বিষয়টি সম্পর্কে যা ধারণা দেওয়া আছে সেটা একবার দেখে নিই। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventure seen through the eyes of a young man। অর্থাৎ বর্তমান পাঠ্যটি দাসের লেখা একটি ছোট গল্পের সম্পাদিত রূপ, যাতে বর্ণনা করা হয়েছে এক অল্পবয়সীর চোখে দেখা ভোলা দাদুর দমফাটা হাসির রোমাঞ্চ অভিযান। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে ঘনিষ্ঠভাবে চিনত। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলার দাদু সরলতা এবং ভুলোমানা প্রকৃতি প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য শর্ট স্টোরি হিঞ্জেস। হলো হাসির রসদ যার উপরে গল্পটি নির্ভরশীল। অর্থাৎ ভোলার দাদু সরল ছিলেন এবং ভুলোমনা ছিলেন, তিনি সব কিছু প্রায় ভুলে যেতেন, এবং তার এই যে চরিত্রটা, এটাই হাসির রস গল্পটির মধ্যে তুলে ধরে, বা তার ভুলোমনার উপরেই গল্পটির হাস্যরসটা নির্ভরশীল। তাহলে চলো এবার আমরা গল্পটি দেখে নিই। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বকুল গাছ, ওভার শ্যাডোয়েড দেয়ার হার্ট, তাদের কুড়েঘরকে ছায়া দিত বা তাদের কুড়েঘরকে রোদ থেকে আড়াল করে রাখত। ওভার শ্যাডোয়েড শব্দের অর্থ হলো ছায়াবৃত করেছিল। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে, লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, এতে কোনো কিছু মনে করতেন না বা এটা নিয়ে তারা মাথা ঘামাতেন না। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্র আলোকিত রাতে বা জ্যোৎস্না রাতে, মুনলিট শব্দের অর্থ হলো জ্যোৎস্না রাত বা চাঁদের আলোযুক্ত রাত। উই আর রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, পথটি ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। রাইডিং মানে কোনো কিছুতে চেপে চলা। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু লেট আউট আ লাউড ওয়েল, চিৎকার করে কেঁদে উঠলেন। এভরিওয়ান ইজ আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সকলেই অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে পড়লাম। ইনকোয়ারি রিভেলড দ্যাট, তদন্ত করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন বা ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতেই পারেননি, হোয়েন কখন, দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, ওই আঙুল দুটি ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপরে কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন হোয়াট হি ওয়াজ গ্রিপিং,
তিনি কি ধরেছিলেন? হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং চিৎকার করে কেঁদে উঠলেন। মাই ফাদার চুজ, আমার বাবা বেছে নিলেন, টু শার্প আইড ম্যান, দুজন প্রখর দৃষ্টিসম্পন্ন লোক, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে ফিরে যেতে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে, অর্থাৎ ভোলা দাদুর সঙ্গে উৎসবে আবার ফিরে যাওয়ার জন্য আমার বাবা আমাদের দল থেকে প্রখর দৃষ্টিসম্পন্ন দুজন লোককে বাছলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, খুব দেরি হওয়ার পূর্বেই তার নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার, সে নিয়েছিল একটা নিরাপদ বা আরামদায়ক আশ্রয়। কোজি মানে নিরাপদ বা আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়। আন্ডার আ কাউজ বেলি, একটা গরুর পেটের নিচে। অর্থাৎ এখানে বলা হয়, প্রথমে ভোলা দাদুর পরিচয় দেওয়া হয়েছিল, যে ভোলা দাদু কেন বলা হয়, তিনি সব কিছু ভুলে যান, এই কারণে তাকে বলা হতো ভোলা দাদু। তো ভোলা দাদু এবং তার স্ত্রী গ্রামের পশ্চিম দিকে শেষ সীমান্তে বসবাস করত। একটা বড় বকুল গাছ তাদের ঘরের উপরে ছায়াদান করত। ওই বকুল গাছে একদল বানর বাস করত। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কোনো কিছু মনে করতেন না। একদিন চন্দ্র আলোকিত রাতে তারা সকলে মেলার থেকে ফিরছিল। যেই রাস্তা দিয়ে ফিরছিল সেই রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আর লেখক তখন গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিল। হঠাৎ করে ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। ওই দলের সকলে অবাক হয়ে গেল এবং সকলে থমকে দাঁড়ালো। খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে মেলায় গেছিলেন এবং তিনি তার নাতির দুটি আঙুল শক্ত করে ধরে রেখেছেন। তিনি অনুভব বা বুঝতে পারেননি যে কখন তার নাতির আঙুল দুটি ফসকে যায় তার হাত থেকে, এবং তিনি ওইভাবেই চলতে থাকেন। তখন কেউ একজন তাকে জিজ্ঞাসা করে, তাকে বলতে এখানে ভোলা দাদুকে কেউ একজন জিজ্ঞাসা করেন যে তিনি কি ধরে আছেন। তখন তিনি দেখেন যে তার নাতি হাতে নেই এবং তিনি জোরে চিৎকার করে ওঠেন। আর ঠিক তখনই লেখকের বাবা তাদের দল থেকে দুজন প্রখর দৃষ্টিসম্পন্ন মানুষকে খুঁজে নেন ভোলা দাদুর সঙ্গে মেলায় ফিরে যেতে তার নাতিকে খুঁজে নেওয়ার জন্য। খুব দেরি হওয়ার পূর্বে তার নাতিকে পাওয়া গেল, সে একটা গরুর পেটের নিচে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। নেক্সট, তারপরে দেখো পেজ নাম্বার 2তে তোমরা দেখতে পাবে একটা গরু আর গরুর পেটের নিচে একটা বাচ্চার ছবি। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এটাই ছিল ভোলা দাদুর নাতি। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে পড়ে অন্য একটি মজার ঘটনা। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবা এবং ভোলা দাদু সম্পর্কে, মানে অন্য কোনো একটা ঘটনা, যেই ঘটনা ভোলা দাদুরই ঘটনা, যার সঙ্গে সম্পর্ক ছিল লেখকের বাবার। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, দিনটা ছিল বর্ষাকালের এক বিকাল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় দিশেহারা হয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বলেন আমার বাবা এবং তার বন্ধুদের, দ্যাট যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যু দেখেছেন। পাইরেট মানে জলদস্যু, পার্সন অ্যাটাকিং আদার শিপস ফর স্টেলিং, অর্থাৎ চুরি করার জন্য যারা অন্য জাহাজে হানা দেয় তাদেরকে বলা হয় পাইরেটস, জলদস্যু। দে ওয়ার বেরিং আ লার্জ বক্স, বেরিং শব্দের অর্থ হলো পুঁতে রাখছিল, তারা পুঁতে রাখছিল একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে সমুদ্র তীরের বালিয়াড়ির মধ্যে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, ওই গুপ্ত ধনের খোঁজে তল্লাশি শুরু করেন। হিডেন ট্রেজার মানে লুকোনো সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘেদের মধ্যে দিয়ে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মাঝরাত পেরিয়ে গেছে বা মধ্যরাত পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, কনফেসড, স্বীকার করে, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ওখানে সত্যি সত্যি কোনো গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, ওই সব কিছুই আসলে সত্যি। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যা তার দিবানিদ্রার সময় দেখা। অর্থাৎ বলেছে ওই সব কিছুই আসলে ছিল তার দিবানিদ্রার সময় দেখা স্বপ্ন মাত্র। মানে বুঝতে পারছো কেমন ভোলা, মানে এতটাই ভোলা সে দিনের বেলা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা বলে সবাইকে ব্যস্ত করে দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে লেখকের মনে পড়ে অন্য একটা মজাদার ঘটনা, যেটার সঙ্গে সম্পর্ক ছিল ভোলা দাদুরই
আর যার সঙ্গে সম্পর্ক ছিল তার বাবার এবং তার বন্ধুদের। ভোলা গ্র্যান্ডপা একদিন হঠাৎ করে জোরে উত্তেজিত হয়ে এসে লেখকের বাবা এবং তার বন্ধুদের বলে যে সে একদল জলদস্যুদের দেখেছে এবং তাদের দেখেছে তাদের গ্রামের পাশে সমুদ্র তীরের বালিয়াড়িতে একটা গুপ্তধনের বাক্স লুকিয়ে রাখতে। তো এই কথা শুনে লেখকের বাবা এবং তার বন্ধুরা ওই বাক্সটির খোঁজে তল্লাশি শুরু করে বর্ষাকালের বিকেলে, এবং সেখান থেকে সন্ধে হয়, সন্ধে গড়িয়ে রাত হয়, শিয়ালের ডাক শোনা যায়, মেঘের মধ্যে থেকে চাঁদের আলো ভেসে আসে। তখন ভোলা দাদু, ঠিক সেই সময় হঠাৎ ভোলা দাদু স্বীকার করে যে সেখানে কোনো সত্যি ধন সম্পদ ছিল না, এটা ছিল তার দিনের বেলা দেখা মাত্র স্বপ্ন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার ভোলা দাদু সুন্দরবনে দারুণ এক রোমাঞ্চকর অভিযান করেছিলেন। ইন দোজ ডেজ, তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল বাঘ ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অব দ্য সুন্দরবনস। সুন্দরবনের গভীর জঙ্গলে অবাধে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। লোকজনেরা দল বেঁধে সতর্ক হয়ে যাতায়াত করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পরে। পার্টিকুলারলি শব্দের অর্থ হলো বিশেষ করে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলা, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক হাট থেকে বা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ তার থেকে প্রায় 5 গজ দূরে, তার থেকে বড় জোর 5 গজ দূরে তার পেছনে, হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন। এখানে গ্রাউল শব্দের অর্থ হলো রাগে রাগে চাপা গর্জন। ইংলিশ মানে হলো টু মেক এ লো সাউন্ড ইন দ্য থ্রোট স্পেশালি ইন অ্যাঙ্গার, অর্থাৎ চাপা স্বরে ঘড়ঘড় আওয়াজ করা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু টার্নড, ভোলা দাদু ঘুরলেন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং দেখলেন একেবারে তার মুখের উপরে বাঘের উজ্জ্বল জলজলে দৃষ্টি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বানিয়ান ট্রি, কাছের একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোয়ার্ড, বাঘটি গর্জন করতে লাগলো। অ্যান্ড সার্কেলড দ্য অ্যাবাউট 100 টাইমস, অন্তত 100 বার গাছের চারদিকে পাক খেলো বা গাছের চারদিকে ঘুরল। রোড মানে কি গর্জন করা, অর্থাৎ মেক এ লাউড ডিপ সাউন্ড, যেটা বাঘের সত্যিকারের গর্জন সেটাকে বলা হয় রোড। দেন ইট, তারপরে সেটি, স্যাটেল ডাউন, বসে পড়লো, আন্ডার আ বুশ, একটি ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, ভোলা দাদুর দিক থেকে তার চোখের দৃষ্টি না সরিয়ে। উইথ নাইটফল, রাত্রি নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল হয়ে উঠল অন্ধকার অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতার ওপর বাঘটি লেজ ঝাপটা দিচ্ছে। আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কোয়িং অফ ডাবস, কোয়িং শব্দের অর্থ হলো হালকা সুরে কুহু কুহু ডাক, আর ডাব মানে ঘুঘু জাতীয় পাখি। ঘুঘু পাখির কুজনে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন। কোথা থেকে? গাছ থেকে নেমে এলেন। যে গাছে ছিলেন, যে বটগাছটা ছিলেন, সে বটগাছ থেকে নেমে গেলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটিল অ্যাওয়ে, একটু দূরে বা কিছুটা দূরে একটি উঁচু ঢিবির উপর একদল লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা দাদু ওই ঢিবির উপর উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং যেই লোকটিকে প্রথম দেখতে পেলেন তাকে পানীয় জল দিতে বললেন, অর্থাৎ পান করার জন্য জল দিতে বললেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি দেখছিল যে বাঘটি অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাস বিউইল্ডার্ড মানে হলো হতবম্ব, সে প্রচুর হতবম্ব হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, তোমার মধ্যে কি এমন রহস্য আছে যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুটির পাশ দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে এলে। অ্যান্ড ইট ডিড নাথিং, অথচ ও তোমার কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করে। অর্থাৎ এখানে বলা হয়েছে সে লোকটি হতবাক হয়ে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, তোমার মধ্যে কি এমন রহস্য আছে যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুটির পাশ দিয়ে স্বচ্ছন্দে হেঁটে আসলে, অথচ ওই
জন্তুটি তোমার কোনো কিছুই করলো না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ানিং। ওয়াজ স্ট্রেচিং মানে মেল ছিল বা প্রসারিত করছিল, আর ইয়ানিং মানে হাই তোলা। বাঘটি তখন হাত পা ছাড়ছিল এবং হাই তুলছিল। দেন তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। ভোলা দাদুর বাঘের কথা মনে পড়ল অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং বাঘটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভয়ে প্রায় মূর্ছা যাবার জোগাড়। মূর্ছা বলতে এখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হি রান ব্যাক হোম। তিনি দৌড়ে বাড়ি চলে গেলেন। অর্থাৎ সুন্দরবনের ঘটনা এখানে কি বলছে দেখো, যে অর্থাৎ সুন্দরবনেও ভোলা দাদুর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা লেখক এখানে বললেন, যে সুন্দরবনেও ভোলা দাদুর একটি দারুণ রোমাঞ্চকর অভিযান করেছিলেন। যেটা লেখক বলছে যে তখনকার দিনে জঙ্গলে, সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘ অবাধে ঘুরে বেড়াতো। এখনও ঠিক ঘুরে বেড়ায়। বাঘকে তো আর কেউ আটকাতে পারে না। কেউ বলতে পারবে যে তুমি এখানে কেন ঘুরছো? পারবে? নিশ্চয়ই পারবে না। না, বাঘ তো অবাধেই ঘুরে বেড়াবে। বাঘের কোনো সীমানা আছে যে এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে না, এখানে গেলে ওই হবে, এখানে গেলে সেই হবে? সেরকম তো বাঘেদের মধ্যে নেই। তো বাঘ অবাধেই ঘুরে বেড়াতো। লোকজন সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে দল বেঁধে যাতায়াত করতো। যদি কোনো প্রয়োজন থাকতো তাহলে যাতায়াত করতো, না হলে করতো না। একদিন সন্ধ্যাবেলা ভোলা দাদু সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন। হঠাৎ করে তিনি তার পেছনে প্রায় 5 গজ দূরে একটা বাঘের গর্জন শুনতে পেলেন। তিনি ঘুরে দাঁড়ালেন। বাঘের জলে দৃষ্টি তার দিকেই রয়েছে। তখন তিনি হঠাৎ করে তার পাশে থাকা একটি বটগাছের মধ্যে উঠে পড়লেন। বাঘটি তখন জোরে গর্জন করে উঠল এবং সেই গাছের অন্তত 4 দিকে 100 বার পাক খেল, এবং ভোলা দাদুর দিক থেকে চোখ না সরিয়ে ওখানে একটি ঝোপের নিচে বাঘটি বসে পড়ল এবং তার লেজ নাড়ছিল। যখন রাত হলো, জঙ্গল আরও অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। যখন ভোর হলো ঘুঘু পাখির কুজনে, তখন ভোলা দাদু ওই বটগাছ থেকে নেমে গিয়ে পাশেই দেখলো একটা উঁচু ঢিপির উপর অনেকগুলো লোক আছে। তখন তিনি সেখানে গিয়ে প্রথম যেই লোকটিকে দেখতে পেলেন তার কাছে একটু জল চেয়ে নিলেন পান করার জন্য। তখন ওই লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে তোমার মধ্যে রহস্য কি আছে যে তুমি ওই রকম একটা ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে চলে এলে, অথচ ওই জন্তুটি তোমার কোনো কিছু করলে না? তখন ভোলা দাদুর আগের দিন রাত্রিবেলার বাঘের কথা মনে পড়ে গেল। সে সেটার দিকে তাকিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তৎক্ষণাৎ তিনি বাড়ি ফিরে গেলেন। তোমাদের পেজ নাম্বার 4-এ এরকম একটা ছবি দেওয়া আছে, যে একটা লোক দেখো মনে হচ্ছে যে গাছের উপর উঠে বসে রয়েছে, আর ঠিক নিচে একটা বাঘ আছে। এটা তোমরা পেজ নাম্বার 4-এই দেখতে পারবে, তাও আমি একবার বলে দিলাম। তারপরে দেখো কি বলে, হাফ আ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে। সেঞ্চুরি মানে শতাব্দী, হাফ আ সেঞ্চুরি লেটার মানে অর্ধ শতাব্দী, মানে 50 বছর পরে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। ভোলা দাদু আমাদের ছেড়ে চলে গেল চিরকালের জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। অর্থাৎ 50 বছর বা অর্ধ শতাব্দী পরে একদিন সকালে 95 বছর বয়সে ভোলা দাদু আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। হিজ 80-year old ওয়াইফ লেমেন্টেড মাচ। লেমেন্টেড মানে বিলাপ করা। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী প্রচুর কান্নাকাটি করলেন। শি সেড উইথ আ সাই। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। বুড়ো মানুষটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। মানে বুঝতে পারছো, এখানে তো গল্পটা এখানেই শেষ, তাও বলে নিই। মানে ভোলা দাদু এতটাই মন ভোলা পণ্ডিত ছিলেন যে যখন তিনি 95 বছর বয়সে মারা যান, অর্থাৎ সুন্দরবনের ইনসিডেন্টের পরে যখন 50 বছর পরে যখন 95 বছর বয়সে তিনি মারা যান, তখন তার 80 বছরের স্ত্রী প্রচুর কান্নাকাটি করেন, এবং কান্নাকাটি করতে করতে একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওই বৃদ্ধ মানুষটা নিশ্চয়ই তার শ্বাস নিতে ভুলে গেছেন। যদি না ভুলতেন হয়তোবা তিনি বেঁচেই থাকতেন। নিশ্চয়ই ভুলে গেছেন কি করে শ্বাস নিতে হয়। মানে ভাবো কেমন ভোলা পণ্ডিত ছিল। দ্যাটস ওয়াই কল্ড, এবং এই জন্যই বলা হয় ভোলা দাদু। কেমন লাগলো গল্পটি? তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।